দেখো ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দু ধরনের হয় বলেছিলাম। আজকে যে ধরনের সেন্টেন্স গুলো লেট দিয়ে শুরু হয় সেই ধরনের সেন্টেন্স গুলোর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে সমস্ত সেন্টেন্স গুলো লেট দিয়ে শুরু হয় সেগুলোর ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ন্যারেশন চেঞ্জ গুলো আমরা করব বাক্যগুলো কিভাবে থাকবে। মূলত লেট এরপরে লেট আস বলে একটা কথা থাকে, কখনো তোমার থাকতে পারে লেট মি কথা থাকতে পারে, আবার কখনো লেট প্লাস হিম বা হার থাকতে পারে, বা লেট প্লাস যে কোনো থার্ড পারসন থাকতে পারে। যে কোনো থার্ড পারসন বলতে তাদের নাম, ধরো লেট রহিম, লেট কমল, এইরকম। আর লেট আস আমরা জানি অবজেক্ট রূপটা কিন্তু এখানে বসেছে। লেটের পরে প্রোনাউনের অবজেক্ট রূপ, লেটের পরে প্রোনাউনের অবজেক্ট রূপটা বসবে। এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার নিয়মটা কি? সেড, সেড বা সেড টু এই দুটোই উঠে যাবে। আমি আগে সেড টুর কথাই বলি, মানে সেডের একটা একটা করে যাবে। প্রথম ধাপে কি হবে? সেড উঠে যাবে। প্রথম ধাপে কি হবে? সেড উঠে যাবে, দিয়ে তোমাকে হয় প্রপোজড বা সাজেস্টেড বসাতে হবে। প্রপোজড বা সাজেস্টেড বসাতে হবে। কোন ধরনের বাক্যগুলো মূলত প্রপোজড বা সাজেস্টেড দিয়ে হবে? মূলত এই যে লেটাস দিয়ে যে ধরনের বাক্যগুলো শুরু হচ্ছে সেই ধরনের বাক্যগুলো হবে তোমার সাধারণত প্রপোজ বা সাজেস্টেড। যদি সেড টু থাকতো, এক্ষেত্রে সেড টু থাকলেও আমি কি করতাম? প্রপোজড বা সাজেস্টেড করতাম। দেখো ভালো করে দেখো, টু থাকলে টু কিন্তু উঠবে না। বললাম টু থাকলে টু উঠবে না, কিন্তু সেড শুধু সেড অংশটা উঠে যাবে। বললাম যদি অন্য কিছু থাকে অর্থ বুঝে, কখনো তোমাকে প্রেড, কখনো তোমাকে কি লিখতে হবে? উইস্ট, কখনো তোমাকে টোল্ড, কখনো তোমাকে রিকোয়েস্টেড, বুঝে লিখতে হবে। অন্যান্য গুলোনের ক্ষেত্রে সেড টু উঠে এগুলো বসবে। কার ক্ষেত্রে? এই যে লেট মি এবং লেট হিম বা হার বা দেম বা যে কোনো থার্ড পারসনের ক্ষেত্রে। এবার কমা ইনভার্টেড কমা উঠে যাবে। এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জানি টু বসে, কিন্তু এখানে কি হবে? এরা গেল 1 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপে 2 এবং 3 ক্ষেত্রটা বললাম। এরপরে সেকেন্ড স্টেপ আমরা জানি কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়। কমা ও ইনভার্টেড শর্টকাটে লিখছে, তুলে কি বসাতে হবে? দ্যাট। 3 নম্বর স্টেপ, তারপরে সাবজেক্ট প্লাস কি করতে হবে? মাইট বা মাইট বি অ্যালাউড টু, কি করতে হবে? মাইট বা মাইট বি অ্যালাউড টু। এবার শুধুমাত্র যখন লেট আস থাকবে, লেট আস যখন থাকবে তখনকার পরিবর্তনটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। রিপোর্টিং স্পিচ কোনটা হয়? রিপোর্টিং স্পিচ, যে স্পিচের মধ্যে সেড
ভার্বটা থাকে, তাই না? ইনভার্টেড কমার আগের বাক্যটা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন যদি থাকে, ফার্স্ট পারসন, তাহলে লিখতে হবে উই শুড। সেকেন্ড পারসন থাকলে কি লিখতে হবে? সেকেন্ড পারসন থাকলে লিখতে হবে ইউ শুড। আর দুটোই যদি থার্ড পারসন হয়, দুটোই থার্ড পারসন হলে কি করতে হবে? দে শুড। কি বললাম? রিপোর্টিং লেটার যুক্ত বাক্য যখন তুমি এটাকে সাবজেক্ট প্লাস ভার্বে চেঞ্জ করবা, তখন ফার্স্ট পারসন থাকলে উই শুড লিখবো, সেকেন্ড পারসন থাকলে ইউ শুড লিখবো, এবং থার্ড পারসন থাকলে, বা দুটোই যদি থার্ড পারসন থাকে তাহলে কি লিখবো? দে শুড। কোনো একটা যদি ফার্স্ট পারসন থাকে, কোনো একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে লিখতে হবে উই শুড, কোনো একটা যদি সেকেন্ড পারসনে লিখতে হবে ইউ শুড। অন্যান্য গুলো যখন আসবে লেট মি, লেট হিম, লেট হার বা লেট রহিম, লেট প্লাস থার্ড পারসন, তখন আমাকে বসাতে হবে মাইট বা মাইট বি অ্যালাউড টু। বললাম। এবার আমরা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বিষয়গুলোকে দেখব। ধরো আমি 5টা উদাহরণ দিয়েছি। প্রথমে মাই সেড টু মাই ফ্রেন্ড সেড টু মি, কমা ইনভার্টেড কমা, লেট আস হ্যাভ ফান, লেখা বন্ধ হবে। মাই ফ্রেন্ড সেড টু মি, লেট আস হ্যাভ ফান। প্রথমত এই নিয়মগুলোর মধ্যে কি কি পড়ছে দেখতে হবে, কারণ এই নিয়মটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি আছে? লেট আস। তাহলে আমি বুঝেছি যে লেট আস থাকলে আমাকে হয় প্রপোজড বা সাজেস্টেড বসাতে হবে, সেড টু তুলে, সেডটা তুলে। তাহলে এই সেডটা উঠে যাবে, এর বদল তুমি কি লাগাবা? প্রপোজড বা সাজেস্টেড, তোমার যেটা খুশি লাগাতে পারো। ধরো আমি বললাম সাজেস্টেড, তুমি প্রপোজডও বলতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরে টু ছিল, তাই তো? এই টু থেকে যাবে। দেখো আমি শেডের বদল কি বসিয়েছি? সাজেস্টেড। তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি, কমা ইনভার্টেড কমা তুলে কি বসাতে বলেছি? দ্যাট। পরিবর্তনগুলো দেখাচ্ছে জাস্ট। এবার কি আছে বলো? লেটাস। এবার নিয়ম বলেছিলাম, লেটাস থাকলে 3 নম্বর স্টেপ লেখার সময় আমাকে খুঁজতে হবে, দেখো রিপোর্টিং স্পিচ অর্থাৎ সেড টু যুক্ত বাক্যের মধ্যে যদি ফার্স্ট পারসন পাও, একটা যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে কি করতে হবে? উই শুড লিখতে হবে। তাহলে এখানে দেখো তো লেটাস ছিল, এখানে মি আছে তো, তাহলে ফার্স্ট পারসন, তাহলে তোমাকে লিখতে হবে উই শুড। কার বদল? এই লেটাসের কিন্তু বদল লিখেছি আমরা, এই কথাটা লেটাসের বদল লিখেছি। তারপরে যা আছে তাই। বলো কারো বুঝতে অসুবিধা আছে? নাইম, অসুবিধা আছে? আমি কি বললাম যে সেড তুলে কি করতে হবে? সাজেস্ট বা প্রপোজ। কখন? যখন বাক্যের মধ্যে লেটাস কথাটা থাকবে। এতটুকু বোঝা গেল? দ্বিতীয় স্টেপ, আগে পরে যা ছিল লিখবো, শুধু সেড তুলে সাজেস্টেড বা প্রপোজড। 2 নম্বর, এই কমা ইনভার্টেড কমা, দেখো কমা এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট। তো আমি কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়েছি। এবার আমাকে পরের অংশটা কি করতে হবে? সাবজেক্ট প্লাস মাইট, এটা তো হয় অন্যগুলোর ক্ষেত্রে হবে, কিন্তু এখানে কি হবে? এই লেটাস থাকলে 3টে গঠনের যে কোনো একটাতে হবে। তাহলে লেটাসের বদল বসাতে হবে। এবার তাহলে কি বসাবো? দেখো ফার্স্ট পারসন কি করে বুঝলাম? মি। এই অংশের মধ্যে যদি একবার মানে একটা যদি ফার্স্ট পারসন পাই, তাহলে আমাকে লেটাসের বদল উই শুড লিখতে হবে। তাহলে ওই জায়গায় উই শুড লিখেছি, বাকি কোথাও কোনো পরিবর্তন হবে না। বললাম। নেক্সট দেখো আবার বাক্যের মধ্যে কি আছে? লেটাস আছে। তাহলে আমি আবার কি লিখবো? প্রপোজড বা সাজেস্টেড।
কিন্তু দেখো এখানে শুধু সেড আছে, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? প্রপোজড। আগে যা ছিল লিখলাম, পরে কিন্তু কিছু নেই, আছে? তাহলে সেকেন্ড স্টেপে কি লিখবো? দ্যাট। থার্ড স্টেপ, লেট আস, এটাকে তুলতে হবে। এবার আমি রিপোর্টিং স্পিচের দিকে তাকাবো। সেড আছে আর শুধু একটা শব্দ আছে, পুলিশম্যান। তাহলে ফার্স্ট পারসন নাই, সেকেন্ড পারসনও নাই, তাহলে লিখবো কি? কি লিখবো? কি লিখবো? দে শুড। তাহলে লিখবো দে শুড। তাহলে তারপর আর কোথাও কোনো পরিবর্তন কি হবে? প্রোনাউন চেঞ্জ থাকলে আমরা জানি, প্রোনাউন চেঞ্জ থাকলে প্রোনাউন চেঞ্জ করতে হবে। 4 নম্বর স্টেপে টেন্সগত পরিবর্তন থাকলে সেটা করতে হবে, কিন্তু আমরা এখানে পাবো না সাধারণত। এই দুটো নিয়ে কারো কোনো অসুবিধা? হ্যাঁ, প্রপোজড বা সাজেস্টেড, তো যেটা খুশি তুই লিখতে পারিস, এটা নিয়ে কোনো ব্যাপার নাই। বললাম নেক্সট। মানে এই নিয়মগুলো আসেনি বলে যে পরীক্ষায় আসবে না এমনটা কিন্তু নয়। এই নিয়মগুলো জেনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় হঠাৎ করে চলে আসতে পারে। রোমিন সেড টু ইউ লেট আস। আমার বাক্যে কি আছে? তাহলে লেট আস যুক্ত বাক্য মানে কি লিখতে হবে? এই সেড টুটা, সেডটা শুধু কি করতে হবে? তুলতে হবে। তুলে প্রপোজড বা সাজেস্টেড, আমার যেটা খুশি মনে হচ্ছে সেটা আমি লিখলাম। যে মানে তাহলে বানান লিখতে যে সুবিধা হবে সেটা আমি লিখবো। প্রপোজ লিখতে বানান ভুল হবে না, সাজেস্টেড লিখতে অনেক ক্ষেত্রে অনেকে বানান ভুল করে ফেলবে। এরপরে কমা ইনভার্টেড কমা তুলে কি গো? দ্যাট। লেটাস তুলে কি বসাতে হবে? এবার বল, লেটাস তুলে কি বসাতে হবে? দেখো বাক্যের মধ্যে কি আছে? একটা সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন থাকলে কি লিখতে হবে? শবনম, তাহলে ইউ একটা আছে তো। যদি তুমি ফার্স্ট পারসন পাও উই শুড, সেকেন্ড পারসন পেলে ইউ শুড, তাহলে কি লিখবো? ইউ শুড। তারপরে যা ছিল তাই, শুধু লেটাসে পরিবর্তন। কে বুঝতে পারোনি বলো? কে পারোনি? কে পারোনি? মেহবুব, এই উত্তরটা বলবো, করতে পারবা? বাবা এই উত্তরটা এবার বলো। মেহবুব জোরে জোরে বলবা। এই প্রথমে এই বাক্যটার মধ্যে লেটাস আছে তো? আছে তো? তাহলে সেট তুলে কি লিখবো বলো? প্রপোজড, শুধু প্রপোজড। প্রপোজড আর কিছু লেখা যায়? বাকি সাজেস্টেড, যে কোনো তোমার ইচ্ছা লিখতে পারো। আগে যা ছিল পরে যা ছিল সেম। তারপরে কমা ইনভার্টেড কমা তুলে কি লিখবো? শুধু মেহবুব বলবে দ্যাট। তারপরে লেটাসের বদল দে শুড। কেন? কারণ দেখো এর মধ্যে কোনো ফার্স্ট পারসনও নেই, সেকেন্ড পারসনও নেই, তাহলে কি লিখবো? দে শুড। তারপরে কি আছে গো? যা আছে তাই। বদলাম সাপ্পাত, পারবা বলো পরেরটা? আচ্ছা শেড, আই লিখলাম। প্রপোজড, যা আছে তাই। দ্যাট। উই শুড। কেন? কারণ দেখো এই বাক্যের মধ্যে একটা কি আছে? আই আছে, মানে ফার্স্ট পারসন আছে, তাহলে ফার্স্ট পারসন থাকলো মানে উই শুড। তাহলে এখানে কি লিখবো? উই শুড। কার বদল? লেটাসের বদল উই শুড। কার বুঝতে অসুবিধা আছে বলো? কার বুঝতে অসুবিধা আছে? এরপরে চান্স কিন্তু এর সাহিলের। মি অথবা লেট প্লাস থার্ড পারসন। লেট মি অথবা লেট প্লাস থার্ড পারসন। সেখানে হিম থাকতে পারে, হার থাকতে পারে, মি থাকতে পারে, দেন দেম, হিম, হার, দেম বা যে কোনো ব্যক্তি বা কোনো কাউকে কোনো কিছুর নাম বোঝাবে। এক্ষেত্রে দেখো প্রথম বাক্যটা কি আছে? লেট মি, তাই তো?
প্রথম বাক্যটা কি আছে? লেট মি। তাহলে এই সেট টুর পরিবর্তন হবে। এবার কি হবে? এই সেট টুটা গোটাটায় উঠবে, এর বদল কি লিখবো? এবার তোমাকে অর্থ বুঝতে হবে যে আসলে কি বোঝাতে চাইছে। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করতে দাও। নমিতা আমাকে বলছে, তার মানে নমিতা আমি সমবয়সী, তাহলে নিশ্চিত নমিতা আমাকে রিকোয়েস্ট করবে না। তাহলে কি লিখবো? নর্মালি যখন এরকম রিকোয়েস্টের বিষয় আসবে না তখন আমি কি লিখবো? টোল্ড। তাহলে কি লিখবো? টোল্ড। তাহলে নমিতা টোল্ড মি। হ্যালো, কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো? দ্যাট। কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট। তারপরে এবারে লেট মির বদল তোমাকে সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড টু যে কোনো একটা বসাতে হবে। তাহলে এবার তুমি কি বসাবা? সাবজেক্টটা কি বলতো? এখানে মি ছিল, তাহলে এই মি মানে কি? ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি অনুযায়ী? কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কোনটা? এটা। ওই আগের নিয়ম ফিরে আসছে। এবার এটা অবজেক্ট। মি আছে মানে এই নমিতা অনুযায়ী লিখতে হবে। তাহলে নমিতা কি গো? মেয়ে। তাহলে আমি এখানে কি লিখবো? সি। এবার কি লিখবো? হয় মাইট নইলে মাইট বি অ্যালাউড টু। তাহলে আমার ছোট জায়গা লাগবে বলে আমি কি লিখলাম? মাইট দিয়ে যা আছে তাই। দ্যাট সি মাইট। তবে মাইট বি অ্যালাউড টু লিখলে বেশি ভালো হতো, যে আমাকে কাজটা শেষ করতে দাও, মানে কি মাইট বি অ্যালাউড টু, আমাকে অনুমতি দেওয়া হোক টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার। তুমি শুধু মাইটও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বল বললাম, কারো অসুবিধা থাকলে বলো। টোল্ডের জায়গায় রিকোয়েস্টেড হবে না, এটা এই জায়গাটা অর্থ বুঝেই লিখতে হবে। মাইট বি অ্যালাউড টু একবারই বসবে। হ্যাঁ, হয় মাইট বি অ্যালাউড টু বসবে, না শুধু মাইট বসবে, টুও বসবে না তখন। হ্যালো, নেক্সট। এবার আর কি আছে গো? লেট মি। তাহলে এই প্রেড হতে পারে, উইশড হতে পারে, টোল্ড হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, আবার ওয়ার্ডারও হতে পারে। কি হতে পারে? ওয়ার্ডারও কিন্তু হতে পারে, ওয়ার্ডারও হতে পারে। এবার দেখো, তাহলে এইটুকের মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? যে সি সেড, সে বললো লেট মি হ্যাভ ইউর বুক, তোমার বইটা আমাকে একটু নিতে দাও। তার মানে ও কি করলো? একটা ইচ্ছা প্রকাশ করলো যে তোমার বইটা, মানে ও নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাহলে এরকম ইচ্ছা প্রকাশ যদি করে তাহলে কি লিখবো? প্রেড অথবা উইশ। প্রেড অথবা উইশড। তাহলে এক্ষেত্রে এই সেড টু তুলে কি লিখবো গো? উইশড বা প্রেড। উইশড বা প্রেড। কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট। এবার লেট মি তুলতে হবে। তাহলে লেট মি ফার্স্ট পারসন মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে কি লিখতে হবে? সি। মাইট বি অ্যালাউড টু লিখলে হবে শুধু মাইট। হ্যাভ ইয়োর বলেছে, তাহলে এই ইয়োর বলতে অবজেক্ট। অবজেক্ট কেউ নাই, তাহলে এখানে কি ধরে নিব? আমার। তাহলে কি লিখবো? মাই। ইয়োর, ইউ ইউ ইয়োর, তাহলে আই মি মাই, তাহলে লিখবো মাই বুক। কত বলেছি? কত বলেছি? The messenger said to the guard, let the visitor come in. আচ্ছা, ম্যানেজার, মেসেঞ্জার না ম্যানেজার। The manager said to the guard, let the visitors come in. এবার লেটের পরে কি আছে গো? ভিজিটার্স মানে কি? থার্ড পারসন। থার্ড পারসন হলেও এগুলোর মধ্যে থেকেই হবে। ম্যানেজার তার গাইডকে কি করবে? অর্ডার করবে। লেট দ্য ভিজিটার্স, ভিজিটার্সদেরকে কামিং, আসতে দেওয়া হোক বা আসতে দিন। তাহলে আমি সেট টুর বদল কি লিখবো? লিখবো হচ্ছে ওয়ার্ডার্ড বা কমান্ডেড।
কমা ইনভার্টেড কমা তুলে দেখ। এবার লেটের জায়গায় কি লিখবো, কি লিখবো, কি লিখবো? এক্ষেত্রে সাবজেক্ট কি লিখবো? ভিজিটার্স। সাবজেক্ট তো ভিজিটার্সই আছে, থার্ড পারসন তো, নো চেঞ্জ। তাহলে কি লিখবো? দা ভিজিটর্স। তারপরে কি লিখতে পারি? মাইট, তাই না? বি অ্যালাউড টু বা মাইট, তাহলে মাইট বি অ্যালাউড টু কাম ইন। আরো একটা উত্তর করা যায় এরকম থাকলে, কি করা যায়? টু লিখে দিবা, কমা ইনভার্টেড কমা তুলে কি লিখবা? টু লিখবা। কমা ইনভার্টেড কমা তুলে টু দিয়ে যা আছে সেটা। টু লেট দ্য ভিজিটর কাম ইন। দুরকম উত্তর করা যায়। ওইটাকে টু লেট আকারে রেখেও করা যায়, থার্ড পারসনকে, আবার নর্মাল রেখে দিয়েও করা যায়। এখানেও তাই, যে নমিতা told me that, that told me to let me বলতে সি, তাহলে লেট এর পরে কি বসবে? হার বসবে। তাহলে লেট টু লেট হার ফিনিশ দা ওয়ার্ক। বললাম দুটো প্রসেস, হয় তুমি মাইট বা মাইট বি অ্যালাউড টু লিখো, আর না তুমি টু যে যেটা আছে সেটা লিখবা, শুধু প্রোনাউনটা চেঞ্জ করে দিবা। মি থাকলে মিয়ের বদলে হয় হিম হার বা দেম হবে, ওরা চেঞ্জ করতে হবে। পরেরটা দেখো, দ্য স্টুডেন্ট সেড টু দ্য হেডমাস্টার। স্টুডেন্ট হেডমাস্টারকে বললো লেট মি প্র্যাকটিস ইন দ্য কম্পিটিশন। চলছে কি দেখ ভিডিও, লেট মি প্র্যাকটিস ইন দ্য কম্পিটিশন। এবার দেখ লেট মি আছে, এবার আছে তো, তাহলে এক্ষেত্রে সেড টু বদল কি লিখবো? স্টুডেন্ট হেডমাস্টারকে কি করবে? অনুরোধ করবে কম্পিটিশনে প্র্যাকটিস করতে দেওয়ার জন্য। তাহলে কি লিখবো? রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড দ্যাট। তারপরে কি লিখবো? সাবজেক্ট মি, তাহলে মি মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ। তাহলে স্টুডেন্ট মানে হিও লিখতে পারি, সিও লিখতে পারি। সি মাইট বি অ্যালাউড টু, সি মাইট বি অ্যালাউড টু, এখানে একজনই তো আছে, স্টুডেন্টই তো আছে, দেখে লিখতে হবে। তাই সি মাইট বি অ্যালাউড টু বা সি মাইট প্র্যাকটিস ইন দ্য কম্পিটিশন, সি মাইট প্র্যাকটিস ইন দ্য কম্পিটিশন। বললাম অথবা কি করতে পারি বললাম? টু লেট। মি বলতে কে? স্টুডেন্ট, তাহলে হয় ছেলে হলে লিখবো কি হিম, মেয়ে হলে লিখবো কি হার, যে যা আছে তাই। আমি জানি অনেকে এটাই সোজা মনে হয়, সাবজেক্ট আবার এর থেকে এই টু দিয়ে করে দেওয়াটা সহজ মনে হবে। এবার নিশ্চয় উপকারগুলো বুঝতে পেরেছি সকলে। এবার হচ্ছে আমি ধরবো ইন্ডিভিজুয়াল। চল সাহিল বল, এখানে কি আছে? লেট মি ভিজিট দ্য পার্ক। সি সেড টু হার মাদার, সে তার মাকে বললো। তাহলে সে তার মাকে কি করলো? মাকে কি করবে? বললো, কিন্তু এখানে কি লিখবো? এগুলোর মধ্যে থেকে কি লিখবো? প্রপোজ। মাকে, মাকে মার কাছে প্রস্তাব নিবে, মার কাছে কি চাইবে? মাকে অনুরোধ করবে, তাই না? তাহলে কি লিখবো গো? রিকোয়েস্টেড। তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিব, তাই না? তুলে দিয়ে যদি টু বসায় তাহলে টু লেট। সি আছে, তাই না? তাহলে কি লিখবো গো? হার। আমি যদি এখানে দ্যাট করি তাহলে কি হবে? দ্যাট সি মাইট বা মাইট বি অ্যালাউড টু ভিজিট দ্য পার্ক। পারা যাবে? লেট থাকলে কমা ইনভার্টেড কমা তুলে টু বসাবো, আবার লেট লিখবো। তারপরে এখানে যদি কোনো ফার্স্ট পারসন থাকে বা সেকেন্ড পারসন থাকে সেটা চেঞ্জ করে দেবো। মি আছে, মিটা চেঞ্জ হয়ে যাবে, অমিটা চেঞ্জ হয়ে এটা মি মানে ফার্স্ট পারসন, অর্থাৎ সাবজেক্টে যে থাকবে তার 2 নম্বর রূপ বসবে। সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, এখানে যা থাকবে ওখানে
তার 2 নম্বর রূপ বসবে। নেক্সট, দ্য হেডমিস্ট্রেস সেড লেট দ্য চিলড্রেন প্লে ইন দ্য গ্রাউন্ড। হেডমিস্ট্রেস কাকে বলবে? মানে হেডমিস্ট্রেস এক্ষেত্রে আসলেই কি তোমার উইশ করবে বা প্রেড করবে? করবে না, নিশ্চয় ইচ্ছা প্রকাশ করবে না। অর্ডার করবে না, অর্ডার করা কাকে অর্ডার করবে সে তো বলা হয়নি এখানে। আমি তো বুঝতে পারছি না যে ছোট থেকে বলেছে না কাকে বলছে, তাহলে আমি জানি না। টোল্ড হতে পারে, আবার রিকোয়েস্টেড তো হবে না, আমি তো জানি না কাকে করছে। তাহলে এখানে কি লিখবো? সাজেস্টেড, মানে পরামর্শ দিয়েছিল যে ছেলেদেরকে একটু মাঠে খেলতে দেওয়া হোক। তাহলে এখানে হেডমিস্ট্রেস, এখানে কি লিখবো? সাজেস্টেড। সাজেস্টেড পরামর্শ দিয়েছিল, প্রপোজড বা সাজেস্টেড দ্যাট। এবার কি লিখতে হবে? তারপরে লিখতে হবে দ্য চিলড্রেন might be allowed to play in the গার্ডেন। এখানে টোল্ড লিখলে, হ্যাঁ গ্রাউন্ড, টোল্ড লিখলেও কোনো অসুবিধা ছিল না। কেউ যদি মনে করো যে আমি এটা টোল্ড লিখবো, লিখতে পারো, কিন্তু আমি তোমাকে বিভিন্ন ধরনটা বোঝাতে চাইলাম, বিভিন্ন ধরনের এগুলো কিভাবে হবে। যদি কারো কোথাও প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, ভিডিও রেকর্ড হলো, ভিডিও পোস্ট হবে, ভিডিও থেকে দেখে নিতে হবে। এবার যদি কারো ব্যক্তিগতভাবে মনে হয় যে ভিডিও দেখলে স্যারের ভিউজ হবে, স্যারের পয়সা বাড়বে, স্যার ইনকাম করবে, তাহলে দেখার দরকার নেই। যদি তোর মনে হয় যে আমার এটা আবার বোঝার প্রয়োজন আছে, আমার তো বারবার বোঝানোর হয়তো সময় বা সুযোগ স্কোপ নাও থাকতে পারে, তুই ভিডিওটা 5 বার দেখ, 10 বার দেখ, তোর কাছে স্কোপ আছে। এই ক্লাসটা তুই তোদেরকে ন্যারেশন চেঞ্জে যটা ক্লাস করেছি প্রত্যেকটা রেকর্ড করেছি, প্রত্যেকটা আপলোড করা আছে ইউটিউবে। শুধু তাই নয়, আমার আগের ক্লাসও আপলোড দেওয়া আছে। বারবার ন্যারেশন চেঞ্জের ক্লাস দেখ, অবশ্যই তুই বুঝতে পারবি। যে তুই শেষ বেঞ্চের ছেলে হো আর ফার্স্ট বেঞ্চের ছেলে হো, ন্যারেশন চেঞ্জে কোথাও আমি কোন রকম জটিলতা নিয়ে কথা বলিনি। আর প্রথম ক্লাস তো খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লাস কর, বারবার ভিডিও দেখ, তারপরে যদি কোথাও সমস্যা থাকে তবে বলবি, তার আগে না। আমি করতে দিব, করে দেখা।